জানতামই না তো যে গুম হয়েছে। আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কি হয়েছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে? এটা তো লজিক্যাল না। এটাই যে চিন্তা করে তা না। এরকম আসলে অনেক কেস আছে। মানে আমরা তখন ওই ক্লাস্টারটা আবার 4 জন আছে যারা আমরা মোটামুটি শিওর ওখানে মারা গেছে। তো ওই 4 জনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল না। আমরা তারপরে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছি, এবং খোঁজাটা যথেষ্ট কঠিন, কারণ আমাদের কাছে জাস্ট একটা নাম থাকে বা কিছু থাকে। খুঁজে খুঁজে বের করেছি। সো এই কারণে আমরা বলছি যে অ্যাকচুয়াল নাম্বার আসলে অনেক হাই, যেটা মানে গেস্টিমেটের উপরে আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের কাছে নেই তথ্য। সমস্যা কি হচ্ছে, একটা হলো এগুলো হলো আনরিজলভড কোল্ড কেসেস, অর্থাৎ হলো গিয়ে মানে অনেক পুরনো কেস, 2011-র, আপনি কোনো এভিডেন্স নাই। আপনি 2023 ইনফ্যাক্ট একটা ভদ্রমহিলাকে 2023-এ গুম করা হয়, তার ছোট বাচ্চা সহ। এখন 2023 তো মোটামুটি কাছাকাছি না, আমরা কাজ শুরু করেছি 2024। তো কিন্তু যতদিনে কাজ শুরু করেছে ততদিনে ওই সিডিআর আর পাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছিল না। পরবর্তীতে প্রমাণ যেভাবে করা গেছে, আমি এটার জন্য এইচআরএসএস এর কাছে গ্রেটফুল। আমরা একটা আই থিঙ্ক সাইফ ভাইয়ের কাছে কাগজ পাঠিয়েছিলাম যে অমুক হাসপাতালের ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অমুক হাসপাতালে এখনো কাউকে পাওয়া যাবে কিনা যে এটা দেখেছিল। ওখানে যে একজন দারোয়ানকে খুঁজে পাওয়া যায় যে বলে হ্যাঁ একটা মহিলাকে নিয়ে গেছিল এখান থেকে। এখন দেখেন এটা 23 বলে আমরা পেরেছি, 2011 হলে কিছু নাই, নাথিং এক্সিস্ট। এই একটা সমস্যা আমরা ফেস করছি যে সময় অনেক এভিডেন্স জাস্ট নাই করে দেয়। যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশন, মানে যে কি পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই। মানে একটা জায়গায় যেহেতু সেদিন শুনলাম ওরা বলছে যে হ্যাঁ 5ই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যে পুড়িয়ে দিয়েছি। মানে জাস্ট এখন পুড়িয়ে তো দিয়েছে, আমাদের কিছু করার নেই, মানে পুড়িয়ে তো দিয়েছে, ওটা তার খুঁজে পাবো না আমরা। এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি কি জানেন যে যাতে কম্পিউটার থেকে রিট্রিভ না করা যায়, মানে ফোরেন্সিক করে আপনি ডেটাটা রিট্রিভ করতে পারবেন, এই অবস্থায় আনার জন্য শুধু যে ডেটা ডিলিট করেছে তা না, বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে এই কাজটা করেছে। ঠিক আছে, এটার উইটনেস আছে, তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে। এখন হয়ে গিয়েছে, এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত পাওয়ার উপায় নেই। মোবাইল ফোন, কারোর কাছে কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে 2 টুকরা করে নদীতে ফেলা হয়েছে, মানে পুকুরে ফেলা হয়েছে। কোন পুকুরে ফেলা হয়েছে এই পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু ওই মোবাইল তো আর ইউজ করতে পারবেন না আপনি। তো এই এভিডেন্স ডিস্ট্রাকশনটা এমন ভয়াবহ লেভেলে হয়েছে যেটার কোনো মানে যেটা আগামাথা নাই, যেটার ভিতরে কাজ করতে গেলে অন্ধকারে হাতড়ানো হচ্ছে। তার উপরে আছে হলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার। মনু স্যার মাঝে মাঝে বলেন যে আমরা যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী, বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য, কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু দুটো উদাহরণ দিই। একবার আপনারা এতদিনে এই জিনিসগুলো জানার কথা, সিটিটিসির 7 তলায় গুম সেল ছিল, তো মানে এখন তো মিডিয়া তো চলে আসছে। তো আমরা ওটা যে প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা 2 জন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, এবং আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা এটা আসছে কি, আমরা যে পাঠিয়েছিলাম এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমার ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই, ইট হ্যাজ নো মিনিং, কিন্তু লিখে পাঠায়। এখন আমাদের কি করতে হয়, ওইটার ভিতরে দুনিয়া খুঁচিয়ে 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 বের করতে হয়। এটা মানে এটা যে কতটা কঠিন, এবং মানুষ যে কি পরিমাণে মিথ্যা কথা বলে। মানে আমি সেদিন একটা জিনিস ডিল করেছি আমি আর সাজ্জাদ ভাই, যেখানে আমরা একজনকে তাকে লিখিতভাবে তার কাছে চেয়েছিলাম যে আপনার কোথায় কোথায় সার্ভ করেছেন একটু লিখে দেন। তো লিখেছে একটা পার্ট দেখে আমার ওনার 2 জনের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের ইনফরমেশন আমরা তো আগে ইনফরমেশন নিই তারপরে লিখাই, কারণ এখন কারো কথা বিশ্বাস করা যায় না। তো ওই পার্টটা দেখে মনে হচ্ছে এখানে মনে হয় ঘাপলা আছে। এখন ঘাপলা আছে আপনি কিভাবে প্রমাণ করবেন? বাহিনীর কাছে এগুলো তো জিজ্ঞেস করলে ওরা ওই মিথ্যা কথাটাই লিখে পাঠায়, আবার ফর্মালি সুন্দর করে টাইপ করে লিখে পাঠায়। তখন আমরা যে তার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্ট খুঁজে বের করেছি, মানে সারাটা দিন গেছে, সেটা লিটারালি এন্টায়ার ডে আমরা চুপচাপ ওখানে একটা জায়গায় অফিসে বসেছিলাম। আমাদেরকে বলে আপনারা চলে গেলেও পারেন, আমরা পাঠাই দিব। বলছি না না, তো যেটা পাঠাবেন আমরা চলে যাওয়ার পরে ওটা ওটা না, আমরা এখানে বসে থাকার পরে হাতে দিয়ে দেন, হাতে নিয়ে যাই। দ্যাট ওয়াজ সকাল 10টায় শুরু করলাম, বিকাল 4টার দিকে ওখান থেকে ছেড়েছি, জাস্ট কয়টা কাগজ, 3-4টা কাগজ নেওয়ার জন্য। হ্যাঁ মানে তাহলে বোঝেন কি ইম্পসিবল একটা টাস্ক করতে দেওয়া হচ্ছে। 1800টা কেসের ক্ষেত্রে এটা কিভাবে করব? কিন্তু কেন করতে হবে
তার একটা ছোট উদাহরণ দেখানোর জন্য আমি একটা 3 মিনিটের ক্লিপ দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন কেন এই যুদ্ধটা তবুও করা লাগবে। এই কারণে আমরা থামতে পারছি না, বুঝছেন, থামা সম্ভব হচ্ছে না। আমরা তাহলে কিভাবে ডিল করছি? আমরা দুটো রিপোর্ট দিয়েছি, তৃতীয় আরেকটা দিব। প্রথম রিপোর্টে আমরা চেষ্টা করেছি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম কিভাবে হতো বাংলাদেশে সেটাকে মানে সেটার পদ্ধতিগুলোকে সামনে নিয়ে আসতে। দ্বিতীয় রিপোর্টে আমরা এসেনশিয়ালি ট্যাকল করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ডিনায়ালের মানে হলোকস্ট ডিনায়ালের মতো যে জিনিসটা আছে ইউরোপে, ওরকমের একটা সমসাময়িক জিনিস এখানে আনার চেষ্টা করছে, যে গুম বলে তো কিছু নাই, এরা তো সব পালিয়ে গিয়েছিল, আয়নাঘর বলে কিছু নাই, তাইলে থাকলে কেন দেখাতে পারছো না, এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। এই কারণে আমরা 250টা কেস ফিল্টার করেছিলাম আমাদের 1800-র মধ্যে থেকে, যে 250টা কেসের 3টে বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ গুম হতো তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা করা যেত না, কিছু করা যেত না। এই ক্ষেত্রে এই 250 জনের ক্ষেত্রে নানাবিধ কারণে সমসাময়িক কোনো না কোনো এভিডেন্স ছিল যে লোকটা নাই হয়ে গেছে। দ্বিতীয় জিনিস ছিল যে তাদের প্রত্যেকজনের ক্ষেত্রে ভুয়া মামলা ছিল, অর্থাৎ কোনো না কোনো একটা বাহিনী স্বীকার করে নিচ্ছিল যে তাদের কাস্টাডিতে এই লোকটা রিঅ্যাপিয়ার করছে। এবং তৃতীয় হলো এনারা বেঁচে ছিলেন, বেঁচে আসার কারণে ওনারা আমাদের কাছে বর্ণনা করতে পেরেছেন ওনাদের বন্দিশালার কি কি দেখেছেন বা কি কি এক্সপিরিয়েন্স করেছেন, যেখান থেকে আমরা তাদের বন্দিশালাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, অর্থাৎ কনসিস্টেন্সি ইন স্টেটমেন্ট। এবং সেখানেও দেখেছি যে তারা অনেকে এক একজনকে দেখেছেন, কর্নেল হাসিন যেমন ব্রিগেডিয়ার আজমকে দেখেছেন, অনেকটা ওরকমের। এটা আমরা কেন করেছি? যাতে আমরা একটা সলিড এভিডেন্স বেস পাই যে ভবিষ্যতে যখন কখনো এই ডিনায়ালের কালচারটা আবার মানে মাথা জেগে উঠবে, তখন এই একজন নির্মোহ বিশ্লেষক যাতে এই 250টার এভিডেন্স যারা দেখেন, এই 250টা কেস গোটা 15 বছরে ছড়ানো, বাংলাদেশের সব অঞ্চলে ছড়ানো, এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এক এক পেশার, কোনো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই। এই 250টা কেসের সামঞ্জস্য কিভাবে হয়, কিভাবে এটা ম্যাচ করে, এই উত্তরটা যাতে যে আমাদেরকে অ্যাকিউজ করবে, যে গুমকে ডিনাই করবে, তাকে উত্তরটা দিতে হয়, আমাদের হাত থেকে তাদের হাতে যাতে বার্ডেন অফ প্রুফটা চলে যায়। এই কারণে এটা তৈরি করা হয়েছে। আমরা একটা ফাইনাল রিপোর্ট দিব ডিসেম্বরে। এখন বুঝতেই পারছেন 1800টা কেস, এটা আমাদের জন্য আমার অ্যাসেসমেন্ট হলো 1800টা সম্ভব হবে না ডিসেম্বরের মাঝে, এটা পসিবল না, এটা জাস্ট সিম্পলি পসিবল না। এবং সেটা বোঝানোর জন্য আমরা ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো যে কি ধরনের সময় লাগে জাস্ট একটা কেস সমাধান করতে, কি ধরনের ম্যান পাওয়ার লাগে। এই কারণে আমি 5 মিনিটের একটা অংশ দেখাবো, ছকটা আমাদেরকে সেটা বলে দিতে পারবে। সিদ্ধান্ত নেওয়া হতো তাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে। মেরে ফেলা হলে কি হবে সেটা তো ভিডিওতে লিটন ভাই দেখালেনি। যদি বাঁচিয়ে রাখা হবে তাহলে তাকে খুব কম সংখ্যক ক্ষেত্রে জাস্ট ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ হুমাম কাদেরের ক্ষেত্রে বা ব্রিগেডিয়ার আজমের ক্ষেত্রে জাস্ট ছেড়ে দিচ্ছে, কিছু হবে না, বেরো যাও। দ্বিতীয়ত উপায় হলো গিয়ে যে তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এরকম বহুত ভিকটিম আছে যাদেরকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে কেস দেওয়া হয়, আনলফুল ট্রেসপাসিং এর জন্য কেস দেওয়া হয়, যেটাকে ওরা আনপাসপোর্ট মামলা বলে, অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমে এন্টার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে তখন তারা জেল খাটে। ইন্ডিয়াতে নিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে কিনা আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আমাদের কাছে এই এভিডেন্স আছে যে ইন্ডিয়া থেকে এনে আমাদের সাইডে মেরে ফেলা হয়েছে, সেটা আমাদের নাগরিক ধরেই নেওয়া যায়, ইন্ডিয়ানরা তো নিজেদেরটা দিবে না, তবে আমরা আমাদের নাগরিকদেরকে হরদম ইন্ডিয়ার হাতে হ্যান্ড ওভার করতাম। এছাড়া ভাস্ট মেজরিটি অফ কেসেসে যেটা হয়েছে সেটা হলো তাদেরকে যেটা মানে ইলিগাল কাস্টাডি থেকে লিগাল কাস্টাডিতে মুভ করার জন্য তাদের বিরুদ্ধে ফলস কেস ফাইল করা হয়েছে। এইটা হলো ভাস্ট মেজরিটি অফ কেসে, এবং তারা এখন জেল টাইম সার্ভ করছে অথবা হাজিরা দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। সো আমাদের সামনে কি করণীয়, এবং এটা দিয়ে আমি মোটামুটি শেষ করবো, এটা আমার ফাইনাল স্লাইড। প্রথমত হলো এই ফলস কেসের ইস্যুটা একটু 3 মিনিট একটা ভিডিও দিয়ে আমি দেখাচ্ছি, কারণ এটার ভয়াবহতাটা আসলে আমরা যারা ভুক্তভোগী না আমরা এক্সপ্লেন করতে পারবো না, এটা একটা অন্য জিনিস, এটা দেখে নেওয়াই ভালো। এখন যা প্রয়োজন সেটা হলো সরকারের পক্ষ থেকে অ্যাকশন। একটা হলো কি, যেটা হুমাও একটু আগে বললো, যে এই মামলাগুলোর একটা বিহিত করতে হবে, এরা জাস্ট নিঃস্ব হয়ে যাচ্ছে, একটা কোনো সিস্টেমে আসতে হবে, দিস ক্যানট কন্টিনিউ। হাজারে হাজারে ফলস কেস ফাইলড আছে এক একজনের এগেনস্টে। দিনমজুর 2টা, মানে আমার অফিসে ঢোকার সময় উনি জুতা খুলে ঢুকছে, আর কেউ যদি আমার অফিস চিনে থাকে বুঝবে কেন এটা একটা হাস্যকর জিনিস, মানে দেয়াল থেকে চলতা পড়ে যাচ্ছে টাইপ অবস্থা, সেখানে তিনি জুতা খুলে ঢুকছেন। তাকে নিয়ে যে দুনিয়ার ফার্স্ট কেস দিয়ে রেখেছেন, সে এটা টানবে কিভাবে? টানতে পারছে না। কিন্তু আরেকটা হলো গিয়ে যে অ্যাগেন হুমা যেটা বলেছে যে ফ্যামিলিদেরকে এই টাকাটার অ্যাক্সেস দেয়া, যারা তাদের গুম হয়ে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়া, এটার জন্য কিন্তু শিবলি স্যার, মনু স্যার, ওনারা কিন্তু লতে কি কি পরিবর্তন আনতে হবে এগুলো সব লিখে 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 দেয়া হয়েছে, ফরম্যাট করে দেওয়া হয়েছে যে কিভাবে কাজটা করতে হবে। এই জিনিসটা জাস্ট করলেই হয়ে যায়, মানে এই অবস্থায় আছে এখন, এটা জাস্ট চাইলেই হয়ে যাবে, কিন্তু কাজ করে দেওয়া হয়েছে।
তো এটাও যদি একটু করা যায়, এটা পরিবারগুলোর জন্য খুব জরুরি। ওনারা মানে টাকা পয়সার কষ্টটা অনেক বড় কষ্ট। এছাড়া সরকার খুবই ভালো কাজ করেছে এই বছর এবং গত বছর, এই যে বিভিন্ন ইউএন যে কনভেনশনগুলো, এগুলো যে সাইন আপ করা বা অপক্যাটে সাইন আপ করা, কিন্তু সেগুলোর ফলো আপ লাগবে ইন দ্য সেন্স দ্যাট ট্রিটি অব্লিগেশন মিট করার ক্ষেত্রে এই যে ঝটিকা ইন্সপেকশনের যে ব্যবস্থা করে, এই জিনিসগুলো যদি আপনারা শুরু করে দিয়ে যান, তাহলে পরবর্তী কারো এসে ওটাকে নাই করে দেওয়াটা কঠিন। আপনারা শুরু ইনস্টিটিউশনালাইজ করে দিয়ে গেলে এটা এটা দেশের জন্য অত্যন্ত ভালো হবে। গম্ভীর বিষয় যে লটা হচ্ছে, এটার বিষয়ে ওয়াইডার কনসালটেশন করলে ভালো হবে বলে আমরা রেকমেন্ড করছি। কারণ আমরা গতকাল আমি 3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, 2টা বাংলাদেশে, 1টা বিদেশে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখছি তাদের অনেক মতামত আছে যেগুলো আসলে কার্যকর হবে। তো ইউএনও এখানে বেশ কিছু মতামত দিয়েছে। সো ওয়াইডার কনসালটেশন সহযোগিতা করবে আমাদের বিশ্বাস। আরেকটা জিনিস আমরা বলছি, সেটা গতকালকে বিদেশি একটা গ্রুপের সাথে বসার পরে বুঝতে পারলাম, যে আমি ওখানে প্রেজ করছিলাম যে জুলাই মিউজিয়ামে খুব সুন্দর করে আয়নাঘরগুলো বানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুম, অ্যান্ড আই ফেল্ট যে এটা মানুষকে হয়তো শিখতে সহযোগিতা করবে। তো ওনারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে অনেক সময় যদি রেপ্লিকাই শুধু এক্সিস্ট করে এবং অরিজিনালটা এক্সিস্ট না করে, তাহলে এটা অনেকটা অশউইটজ আর জুলাই মিউজিয়ামের পার্থক্যটা আর কি, যে একটা বানানো একটা রিয়েল। তো ডিনায়ালে সহযোগিতা করে। 10 বছর পরে যখন আওয়ামী লীগ ঘোরতোর ডিনায়ালে নেমে যাবে, তখন বলবে যে কই আসলটা তো নাই, তোমরা শুধু এগুলো বানিয়েছো। তো ওই আসলগুলোকে মেমোরিয়ালাইজ করার জন্য মিউজিয়াম করে ফেলাটা মানে এটা তো সহজ। যেখানে মাইকেল চাকমা ছিলেন এটা তো জানি আমরা, কোথায় কোথায় ব্যারিস্টার আরমান ছিলেন এটা তো আমরা দেখাই দিলাম কোথায় আছেন। এগুলোকে মিউজিয়াম করে ফেললেই হয়। এটা কিন্তু সরকার এই ক্ষেত্রে এই স্টেপটা নিতে পারে বা নেওয়া অত্যন্ত জরুরি। এবং ফাইনাল যে পয়েন্টটা আমি এন্ড করতে চাই, সেটা হলো গিয়ে যে রিপারেশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এটা কেন দরকার, এটা আসলে অ্যাগেন আমি মুখে বলবো না, আপনাদেরকে একটা মেন্টালি ইল বয়ের একটা ছেলের আমি 3 মিনিটের একটা ভিডিও দেখাবো, সেটা আমার পরে আর কোনো বার্তা নেই। ছেলেটা কে ধরা হয় হলো 15-16 বছর বয়সে, 15 বছর বয়সে তাকে রাখা হয় হলো টিএফআইতে, অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে। অকথ্য নির্যাতন করা হয় ওখানে। কেন করা হয় এটা এখনো কেউ বলতে পারে নাই, কোনো লজিক নাই, কোনো কেস টেস কিছুই পাওয়া যায় না ওর বিরুদ্ধে, কিন্তু করা হয়। এই পরিবারগুলোকে বা এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে সহযোগিতা করতে হবে আসলে। আপনারা নিজে এই 3 মিনিট দেখলে বুঝবেন কেন করতে হবে। না করতে পারলে আসলে বিপ্লব ব্যর্থ, আর কিছু বলার নাই।